আসসালামু আলাইকুম। তামান্না নাহিদ খান স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কায় বাংলাদেশ। ভূমিকম্প প্রবণ হলেও ক্ষয়ক্ষতি কমাতে নেই তেমন কোনো প্রস্তুতি। বিশেষজ্ঞরা বলছেন, বিল্ডিং কোড না মেনে ভবন নির্মাণের কারণে মাঝারি ভূমিকম্পেই ক্ষয়ক্ষতি হয়েছে। এখনই ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। সেই সাথে বড় পরিসরে সচেতনতা ও সতর্কতামূলক প্রশিক্ষণের তাগিদ তাদের। নূর হোসেনকে সঙ্গে নিয়ে আপেল শাহরিয়ারের রিপোর্ট। শুক্রবার 5.7 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী সহ সারা দেশ। ভয় আতঙ্কে ঘরের বাইরে বেরিয়ে পড়েন অনেকে। বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও প্রাণ ঝরেছে বেশ কয়েকজনের। তাড়াহুড়ো করে ঘর থেকে বের হতে গিয়ে আহত হয়েছেন অনেকে। শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়ে অনেকটা ট্রমার মধ্যে নগরবাসী। বড় আর্থকুয়েক না, তাতেও ঢাকায় দেখা যাচ্ছে ঢাকার চারিদিকে কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং ঢাকায় গুলশান বলেন, উত্তরা বলেন, মোহাম্মদপুর বলেন, সব জায়গায় বিল্ডিংয়ে কিন্তু ছোটোখাটো ক্র্যাক আছে। অনেকে স্বীকার করবে না, কিন্তু সব বিল্ডিংয়ে ক্র্যাক আছে। 5.7 ম্যাগনিটিউডে কিন্তু এই পরিমাণে ড্যামেজ হওয়ার কথা না। তার মানে আমাদের ভবিষ্যতে যখন একটা 7 ম্যাগনিটিউড আর্থকুয়েক আসবে, কী পরিমাণ ক্ষতি হতে পারে সেটা আমাদের একটা আইডিয়া দিয়ে গেছে আজকে। আর ভূমিকম্পের তো আর্লি ওয়ার্নিং দেওয়া যায় না, পূর্বাভাস দেওয়া যায় না। ভূমিকম্পের হলো প্রেডিকশন বলি, প্রেডিকশন করা যায়। প্রেডিকশন হলো ভূমিকম্পের হিস্ট্রি এবং তার ভূতাত্ত্বিক কন্ডিশন অ্যানালাইসিস করে আমরা বলতে পারি যে অতীতে এখানে এই ভূমিকম্প হয়েছে, এত অন্তর অন্তর একটা ভূমিকম্প, এটা এত বছর পর হতে পারে। তো এই ধরনের স্টাডি আমাদের অত ডিটেল নাই। ভূমিকম্পে এত বড় ঝাঁকুনি ও শক্তিশালী হওয়ার কারণ, ভূতাত্ত্বিক কাঠামো অনুযায়ী বাংলাদেশ 3টি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। উত্তরে তিব্বত প্লেট, পূর্বে বার্মা সাব প্লেট এবং পশ্চিমে ইন্ডিয়া প্লেট। এগুলোর বিস্তৃতি 3,500 কিলোমিটার। দেশের ভেতর দিয়ে যাওয়া ইন্ডিয়া বার্মা টেকটোনিক প্লেটে গেল 100 বছরেও বড় কোনো ভূমিকম্প হয়নি। তাই এই প্লেটে জমেছে দীর্ঘদিনের সঞ্চিত শক্তি। এই সংযোগটা এতদিন আটকে ছিল। সবশেষ ভূমিকম্পের কারণে সংযোগটা খুলে গেছে। দীর্ঘদিন ধরেই ভূমিকম্পের বিষয়ে সতর্ক করা হলেও ক্ষয়ক্ষতি কমাতে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই বলে জানান বিশেষজ্ঞরা। আমাদের নতুন বিল্ডিংয়ের ক্ষেত্রে আমাদের বিল্ডিং কোড মেনে আমরা করতে পারি, কিন্তু পুরনো বিল্ডিংয়ে তো কোনো কোড নাই। তার মানে আমাদের এটাকে চিহ্নিতকরণটা ফার্স্ট প্রায়োরিটি। সেই চিহ্নিতকরণের কাজটা শুরু করতে হবে। এখন গত সরকার বলেন এবং এই সরকার বলেন, কেউ কিন্তু এদিকে নজর দেয়নি। টার্কি আর্থকুয়েকে একটা বিল্ডিং থেকে 10 জন মানুষকে বের করতে খরচ হয়েছে প্রায় 1 কোটি টাকা। তেল পড়েছে, যন্ত্রপাতি লেগেছে। কিন্তু একটা 5 কাঠা প্লটের 6 তলা বাসাকে মজবুতীকরণ করতে কিন্তু 50 লাখ টাকার খরচ। তা আপনি কি উদ্ধার করবেন, নাকি আপনি ইনভেস্টমেন্ট করবেন ভবনটাকে ভূমিকম্প সহনীয় করতে? ছোট ছোট ভূমিকম্প হচ্ছে, এ দিয়ে এনার্জি রিলিজ হয়। আবার আমরা আরেকটা থটও আছে, ছোট ছোট ভূমিকম্প বড় ভূমিকম্পের পূর্বাভাস। হ্যাঁ, তো এতে করে বাংলাদেশে যেহেতু 7 ম্যাগনিটিউড ভূমিকম্পের হিস্ট্রি আছে, 7 ম্যাগনিটিউড হতে পারে, কিন্তু কখন হবে এটা বলাটা কিন্তু কঠিন। 20 সেকেন্ডে মাঝারি ভূমিকম্পে ক্ষয়ক্ষতির দিক বিবেচনায় নিয়ে কার্যকর পদক্ষেপ নেবে সরকার, প্রত্যাশা সকলের। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। দেশের গণতন্ত্র উত্তরণে আসন্ন নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন উৎসব মুখর করতে, পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে সশস্ত্র বাহিনীকে আহ্বান জানিয়েছেন তিনি। ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে একান্ত সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। জাতীয় সঙ্গীতের সুরে রাজধানীর সেনানিবাসের সেনাকুঞ্জে শুরু হয় সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠান। এতে যোগ দেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা ছাড়াও অংশ নেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতারা। সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই 1 মিনিট নীরবতা পালন করা হয় ভূমিকম্পে হতাহতদের স্মরণে। এ সময় দেশের সকল সংকটে সশস্ত্র বাহিনী নিজেদের জীবন উপেক্ষা করে এগিয়ে আসে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, বিগত সরকার বাহিনীগুলোর আধুনিকায়নে গুরুত্ব দেয়নি। দুঃখের সাথে বলতে হয় যে ফ্যাসিস্ট আমলে আমাদের বাহিনীগুলোর দক্ষতা বজায় ও বৃদ্ধির বিষয়টি
উপেক্ষিত ছিল। অন্তর্বর্তীকালীন সরকার সকল বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। আমাদের এসব পদক্ষেপ দেশের প্রতিরক্ষা সক্ষমতাকে একটি নতুন পর্যায়ে উন্নীত করেছে। আসন্ন নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ তৈরি হবে আশা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে সশস্ত্র বাহিনীকে। নির্বাচন যেন সর্বাঙ্গ সুন্দর হয়, আনন্দমুখর হয়, উৎসবমুখর হয় এবং আমাদেরকে সেই যাত্রাপথে সুন্দরভাবে রওনা করে দিতে পারে। সেটার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব। আসন্ন নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। আমার সুদৃঢ় বিশ্বাস এটি নির্বিঘ্ন ও উৎসবমুখর নির্বাচন হবে। এর আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যগণ দক্ষতা ও পেশাদারিত্বের সাথে এই মহান দায়িত্ব পালন করবে। অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপস্থিতি সবার নজর কাড়ে। কিছু সময় একান্ত সাক্ষাতে পারস্পরিক কুশলাদি বিনিময় করেন প্রধান উপদেষ্টা এবং বিএনপি চেয়ারপারসন। এরপর অন্যান্য রাজনৈতিক দলের সাথেও সৌহার্দ্য বিনিময় করেন প্রধান উপদেষ্টা। ৩ বাহিনীর প্রধানগণ এ সময় উপস্থিত ছিলেন। দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা আর যে কোনো জাতীয় দুর্যোগে সশস্ত্র বাহিনীর ওপর নির্ভর করে পুরো জাতি। আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর করার মহান দায়িত্ব তাদের নিতে হবে। সশস্ত্র বাহিনী দিবসে প্রধান উপদেষ্টা এমন নির্দেশনা দিয়েছেন। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, সেনাকুঞ্জ, ঢাকা। এর আগে সকালে দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও স্থাপনা এবং বিমান বাহিনী ঘাঁটির মসজিদসমূহে দেশের কল্যাণ, সশস্ত্র বাহিনীর উন্নতি ও অগ্রগতি এবং স্বাধীনতার যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পুষ্পস্তবক দেওয়ার পর রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শিখা অনির্বাণের পাশে রাখা বইয়ে সই করেন। এরপর মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, সেনাবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নিজ নিজ বাহিনীর পক্ষে সম্মিলিতভাবে পুষ্পস্তবক দেন। পরে প্রধান উপদেষ্টা আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা দেন। নিজেদের ঐক্যে ফাটল ধরলে পতিত ফ্যাসিবাদ সুযোগ পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে মৎস্যজীবী দল আয়োজিত আলোচনায় তিনি এসব কথা বলেন। ডাক্তার জাহিদ বলেন, গণতন্ত্রের চর্চার মধ্যে ধমকের কোনো স্থান নেই, তাই ধমক দিয়ে কোনো লাভ হবে না। বরং নিজেদের কর্মসূচি নিয়ে রাজনৈতিক দলগুলোর উচিত হবে জনগণের দুয়ারে যাওয়া। জনগণই বেছে নেবে তারা কাকে গ্রহণ করবেন। তিনি বলেন, ফ্যাসিবাদীদের অপরাধের বিচারের রায় ঘিরে পুরনো কায়দায় আগুন সন্ত্রাস নিয়ে আবারও দুর্বৃত্তরা মাঠে নেমেছে। সামনে জাতীয় নির্বাচন আর একটি মহল নির্বাচনী পরিবেশ নষ্টের ষড়যন্ত্র করছে। দুর্নীতিবাজরা টাকা দিয়ে ভোট কিনতে চায় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি আরও বলেন, বিগত ৫৪ বছরে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকলেও কেউ সাহস করে বলতে পারবে না তাদের দলের লোক দুর্নীতি করেনি। গোলাম পরওয়ার আরও বলেন, কোরআনের বিধান ছাড়া সুশাসন কায়েম হবে না। সকালে খুলনার ডুমুরিয়ার আন্দুলিয়া ফুটবল মাঠে ডুমুরিয়া উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত ছাত্র গণজামায়াতে একথা বলেন। গণজামায়াতে বিশেষ অতিথি ছিলেন ডাকসু ভিপি আবু সাদিক কায়েম ও জাকসু জিএস মাজহারুল ইসলাম। শনিবার দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমাবর্তন ঘিরে সাজ সাজ রব ক্যাম্পাস জুড়ে। সমাবর্তন অনুষ্ঠানের উদ্বোধনী করবেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আর স্বাগত বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক এম এনামুল্লাহ। এরই মধ্যে প্রশাসনিক ভবন
একাডেমিক ভবন, আবাসিক হল সহ সকল ভবনে আলোকসজ্জায় সেজেছে। তরুণ নির্মাণ, ব্যানার, ফেস্টুন সহ সৌন্দর্য বর্ধনকারী পতাকায় পুরো ক্যাম্পাসে চলছে উৎসবের আমেজ। সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের ৭ম ব্যাচ থেকে ২০তম ব্যাচের ৮,০৩৩ জন শিক্ষার্থী ফর্ম পূরণ করেছেন। কুষ্টিয়া ২ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলামকে মনোনয়ন দেওয়ার দাবিতে নফল রোজা পালন করেছেন হাজারো নেতাকর্মী। শুক্রবার ভোর রাতে সেহরি খেয়ে উপজেলার যাত্রী ছাউনি এলাকায় দিনব্যাপী কোরআন খতম, দোয়া মাহফিল ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। সন্ধ্যায় ইফতারের মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ করে। এছাড়াও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের সুস্থতা কামনা করেও দোয়া করা হয়। পেঁয়াজের ঝাঁঝ না কমতেই বাজারে বেড়েছে আলুর দামও। প্রতি কেজি আলুতে বেড়েছে ৫ থেকে ৭ টাকা, বস্তা প্রতি বেড়েছে ৫০০ টাকা করে। অন্যদিকে শীতের সবজির বাজারে উত্তাপ এখনও কমেনি। চড়া দামে বিক্রি হচ্ছে ফুলকপি, বাঁধাকপি ও বেগুন। আরও থাকছে ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদনে। মধ্যবিত্তের তরকারি হিসেবে আলু খুব পরিচিত। সারা বছর তেমন বাড়েনি আলুর দাম, বলা চলে অনেকটা স্থিতিশীল ছিল। হঠাৎ করেই এক লাফে বেড়েছে ৫ থেকে ৭ টাকা। কেজি প্রতি এলাকা ভেদে বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা দরে। অন্যদিকে এখনও ঝাঁঝ কমছে না পেঁয়াজের। গত ২১ দিন ধরেই ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ। বাণিজ্য উপদেষ্টার হুঁশিয়ারিতেও প্রভাব পড়েনি বাজারে। এর সময় আলুর দাম এভাবে বাড়ে আমি দেখি না। পেঁয়াজের বাজার মোটামুটি একটা স্থিতিশীল আছে। গত সপ্তাহে ১১০ টাকা বিক্রি হয়েছে, এটা এই সপ্তাহে ১১০ টাকা থেকে ১২০ টাকা বিক্রি হচ্ছে। তবে বিষয়টি মানতে নারাজ ক্রেতারা। তারা অভিযোগ করে বলছেন, সরকারের মনিটরিংয়ের অভাবেই সিন্ডিকেটের হাতে জিম্মি পেঁয়াজের বাজার। টিসিবির যদি কার্যক্রম বাড়ানো যায় তাহলে এই সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে যে বাজার নিয়ন্ত্রণের ব্যাপারটা, এটি মনে হয় একটা ব্যালেন্স হতো আর কি। প্রকৃতিতে বইছে শীতের আমেজ। বাজারে ভরপুর শীতকালীন সবজি থাকার কথা থাকলেও তুলনামূলক কম। এর সুযোগে বাড়তি দামে বিক্রির প্রতি ঝোঁক বিক্রেতাদের। ঠান্ডা জন পড়ে যাবো তো ইনশাল্লাহ আমদানিও বেশি হবে, মানে দামও কমে যাবে। আর ১৫-২০ দিন এই শীতের সময় যদি আপনি কোনো জিনিসের দাম ১২০-এর কমে না পান, তাহলে তো এখানে বাজারে আসাটা উচিতই না। বাজারের দরদাম তো আসলে আমাদের ক্রয় ক্ষমতার বাইরে। চাল, ডাল, তেল আগের দামেই বিক্রি হচ্ছে। ডিম বিক্রি হচ্ছে ১১৫ থেকে ১২০ টাকা ডজনে। এছাড়া স্থিতিশীল রয়েছে গরু ও মুরগির দাম। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে কাতারের বাংলাদেশ দূতাবাসে কবিতা ও গানে ৩৬ জুলাই শিরোনামে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। কাতার প্রতিনিধি আমিনুল হক কাজল জানান, বাংলাদেশ কমিউনিটির সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা অংশগ্রহণ করে কবিতা ও গানের মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান বিদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অবদান ও জুলাই গণ অভ্যুত্থান চেতনার পূর্ণ বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি প্রবাসীদের দক্ষতা উন্নয়ন এবং বৈদেশিক আয় বৃদ্ধিতে ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে কাতার প্রবাসী নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। কুয়েতে গড়ে উঠেছে বাংলাদেশিদের নিজস্ব বহু প্রতিষ্ঠান। তারই ধারাবাহিকতায় ফেনী 2 ও মোশাররফ গ্রো কারি নামে 2টি সুপার স্টোর উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বলেন, এসব প্রতিষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ হচ্ছে, যা দেশের রেমিটেন্স প্রবাহে ভূমিকা রাখে। এ সময় উপস্থিত ছিলেন কুয়েতি নাগরিক স্পন্সর মিশরি নোমান জাফেরি, রাশেদ আবু নাসের, আবু বদর, আবু হামাদ ও বাংলাদেশি মালিক কামাল উদ্দিন, মোশাররফ হোসেন, নূর করিম সহ আরও অনেকে।